ইতিহাস ওদেরকে ক্ষমা করবে এরকম ভাবার কোনো কারণ নাই। যেটা হচ্ছে সেটা খুব সাময়িক এবং এক্সট্রিম কোনো সিচুয়েশনে আপনি নিজেও জানেন, আমিও জানি, আমাদের ব্যক্তিগত জীবন দিয়েও জানি যে খুব এক্সট্রিম সিচুয়েশনে কিন্তু মানুষ খুব বেশি দিন থাকে না। ঠিক আছে, মানুষ ওটার থেকে ফাইট ব্যাক করার একটা ব্যবস্থা করে। বাংলাদেশের মানুষ ফাইট ব্যাক করবে। আপনি আমি হয়তো এই যে আমাদের টক শো করি বা কথা বলি, এগুলা দিয়ে হয়তো মানুষকে হয়তো ইন্সপায়ার্ড করতে পারবো, কিছু তথ্য পৌঁছাতে পারবো, সেটা আমরা করে যাচ্ছি। কিন্তু বাংলাদেশের মানুষ এটা দেখবেন যে একেবারে লগি বৈঠার মতন একটা কাণ্ড ঘটায় ফেলবে। চরম বিশ্বাসঘাতক। এরা আশ্রয় কার কাছে পাবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিশ্বের সব জায়গায় আছে। আমি বিশ্বাস করি না আসিফ নজরুল যেদিন ইউনূসের ক্ষমতা দখল, এই যে এটা অন্য কেউ তার কাছ থেকে আবার ছিনিয়ে নেবে, এরপর থেকে পৃথিবীর কোথাও তারা আর জনসম্মুখে আসতে পারবে। মানে এরা সেলফ সেন্সরশিপে থাকবে। মানে আমার এগুলা তো আবেগের কথা। তার মানে আপনি বলতেছেন যে জুতার বাড়ি এগুলা মানুষ তারা এগুলা খাবে আর বলবে ভালো লাগছে ভাই? না, তারা খাবে না। আপনি তো 111 থাকবে কোথায়? আপনি তো অত ছোট না নিশ্চয়ই। আমি 111 নিশ্চয়ই আপনি দেখছেন। দেখছি। তো ফখরুদ্দিন মাইনুদ্দিন কোথায়? তার আগে জুতার বাড়ি খেয়েছে। সমস্যাটা হচ্ছে এইটাই যে তখন ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, জনে জনে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে চিনতো না, টেলিভিশনে দেখতো ওকে। এখন সুবিধাটা হচ্ছে দেখেন, এবং টেলিভিশন যা দেখাতো তাদের ব্যাপারে তারা যে আউল ফাউল কথাবার্তাগুলো, সেগুলো কিন্তু সামহাও সেন্সরশিপ হয়ে যেত। আমরা ধরেন যারা সভা সমাবেশে ইন পার্সন দেখছি তারা জানি। এখন দেখেন এদের পুরো বিষয়টা কিন্তু মানুষ জানে, এমনকি ওদের পক্ষের লোক, আমি ওদের পক্ষের কয়েকজন বুদ্ধিজীবীর সাথে কথা বলছি, তারা এখন খুবই এত বিব্রত যে তাদের এই যে ফাউল কথাবার্তার কারণে তারা এখন আর কোনো জায়গায় যেয়ে এদেরকে ডিফেন্ড করার চেষ্টা করে না, যে এত ফাউল কথাবার্তা কেন বলে, এগুলোর কি ফলাফল হবে। আপা এই উদাহরণ দিলে তো বঙ্গবন্ধুর খুনিরা পালাইই ছিল সারা জীবন, কখনো জনসম্মুখে আসে নাই। কিছু কিছু ঘটনা থাকে, ওইটা হচ্ছে মানে পালায় থাকবে, কিন্তু আপনি যেটা স্বাভাবিক জীবন যাপন বলেন সেটা পাবে না, এটা বলবেন। স্বাভাবিক জীবন লুকায় থাকবে আর কি, লুকায় থাকবে, জীবন এভাবে কেটে যাবে। মীর জাফরের জীবন যেভাবে কাটছে, ঠিক আছে না? আমাদের পরের প্রজন্ম, আমি তো আমার বাচ্চাকে শিখিয়ে যাবো যে আসিফ নজরুল যে একটা গালি। আচ্ছা বুঝলাম, তাদেরকে পাইলে মানুষ জুতাবে, ডিম মারবে, এটা কনফার্ম। আমরা তারা ক্ষমতায় থাকতে মাহফুজ জিয়ারে দেখছি অনেক জায়গায় দেখছি। এত ছোটখাটো কাজ করবে না, বুঝছেন না? আমি একটু ছোটখাটোটাই ধরলাম, আপনি যেভাবে তাদেরকে বলছেন যে আচ্ছা। কিন্তু এরা যে নোংরামিটা এখানে বসে করছে, যেমন টেলিফোন আলাপ, ওই যে ইউনুসের দেখলেন, এখন এই ধরনের পলিটিক্যালি কিভাবে পাল্টা জবাব দিতে হয় এটা আওয়ামী লীগের কিন্তু আমি দেখছি। এই জিনিসগুলো কিন্তু দেখছি। খালেদা জিয়ার যখন এই যে জন্মদিন পালন টালন নিয়ে, তখন তো আওয়ামী লীগের নেতা কর্মীরা মানে দেখেন, আমি খালেদা জিয়া যখন এই কাজগুলো করছিলাম, আমি শুধু ভাবতাম যে এই নারী কোনোদিন মারা যাবেন না, তিনি কি অবিনশ্বর, তিনি কোনোদিন মারা যাবেন না। তিনি যেদিন মারা যাবেন ওই ডেট নিয়ে মানুষ কি করবে? তো এদের এই যে অবস্থা, এদের বাংলাদেশে এই আসিফ নজরুলের নিয়ে আজকে ভাস্কর্য হবে না? আমি মনে করি না যে এটা হবে না, অবশ্যই হবে। ভাস্কর্য কেমন হবে এই প্রশ্ন আমাকে করে না, কারণ আমি ভাস্কর নেই, আর এত ইনোভেটিভ চিন্তা ভাবনা আমার নাই। তবে অসাধারণ কিছু হবে। তো তাদের অর্জনটা কি আপা? মানে দেখে শুনে এরকম, মানে এরকম নির্লজ্জ হয় কেমনে? তাদের কি ভয় ডর নাই, মান সম্মানের একটু? না 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 না, ভয় ডর মান সম্মান এগুলো কোনো কিছুর নেই ওদের তো। এটা তো মানে এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার ঘটছে আসাদ। আপনাকে কোনো কষ্টও করতে হবে না, আপনি যেদিকে যাবেন ওদের নিজেদের তালিকা, ওদের নিজেদের করা, ঠিক আছে? এরকম বিশ্বাস করেন, একটু আপনার এই কথাটার উপরে বলে রাখি, আমার অনেক সময় দেখি ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বল বলতে পারেন, তখন খুব কষ্ট হয় যে হারামজাদা কত বড় বদমাইশ, যে ঘটনা ঘটাইছে কিন্তু আমি কিছু বলতে পারছি না, কারণ আমার কাছে প্রমাণ নাই। আর এরা আমার এই কষ্টটা কিন্তু মনের মধ্যে নাই, ওরা যা করতেছে সব দেখা যাচ্ছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। এবং ওদের তালিকা, ওরা যে সবাই একতাবদ্ধ, এবং এই যে এরকম ভয়ঙ্কর রকমের পিশাচগুলা একসাথে হয়েছে, জম্বি, সাইবর, প্রত্যেকটা কিন্তু একটা আরেকটাকে পিছনে ফেলে দেওয়ার মতন। আপনি কার সাথে কার তুলনা করলেন? হ্যাঁ, নারী পুরুষ ট্রান্সজেন্ডার নির্বিশেষে, জামাত শিবির হিজবুত নির্বিশেষে একজন আরেকজনকে পিছনে ফেলে দিচ্ছে তাদের কর্মকাণ্ড দিয়ে, পৈশাচিক কর্মকাণ্ড দিয়ে। আপনার কোনো কষ্ট করতে হবে না। এদের যে তালিকা করা আছে এটা নিজেরাই করে রাখছে, শত শত ছবি তারা এলাই দাঁত কেলা এরকম করে ছেই তুলতেছে, মাঝখানে এনে দাঁড়ায় এরকম করে। এগুলো তালিকা সবার কাছে থাকবে, ওদের পরিণতি ওরা নিজেরা ডেকে নিয়ে আসতেছে। ওই আমরা বলি আর কি যে ইতিহাস কাউকে ক্ষমা করে না,
হ্যাঁ, ইতিহাস ওদেরকে ক্ষমা করবে এরকম ভাবার কোনো কারণ নাই। যেটা হচ্ছে সেটা খুব সাময়িক এবং এক্সট্রিম কোনো সিচুয়েশনে আপনি নিজেও জানেন, আমিও জানি, আমাদের ব্যক্তিগত জীবন দিয়েও জানি যে খুব এক্সট্রিম সিচুয়েশনে কিন্তু মানুষ খুব বেশি দিন থাকে না। ঠিক আছে, মানুষ ওটার থেকে ফাইট ব্যাক করার একটা ব্যবস্থা করে। বাংলাদেশের মানুষ ফাইট ব্যাক করবে। আপনি আমি হয়তো এই যে আমাদের টক শো করি বা কথা বলি, এগুলা দিয়ে হয়তো মানুষকে হয়তো ইন্সপায়ার্ড করতে পারবো, কিছু তথ্য পৌঁছাতে পারবো, সেটা আমরা করে যাচ্ছি। কিন্তু বাংলাদেশের মানুষ এটা দেখবেন যে একেবারে লগি বইটার মতন একটা কাণ্ড ঘটায় ফেলবে। আমি এটা মোটামুটি নিশ্চিত। সকল লক্ষণ এটা বলে দিচ্ছে, মানে যেভাবে মানুষকে দেয়ালে পিঠ ঠেকানো হচ্ছে, এবং বাংলাদেশের মানুষকে তো কিছুটা, ওই দেশে আমার জন্ম বড় হওয়া, আমি চিনি না চিনি স্টুপিডিটি, বুঝছেন না? আইসা কি সব কথাবার্তা বলে বাবা, বলে যে নাকি মেট্রো রেল নাকি 20% লোকের, এক্সপ্রেসওয়ে নাকি 5% লোকের, যে আরেকটা ইয়া ওটা ফকির নিয়ে কি জানি, খালি টাকা পয়সা হচ্ছে কিন্তু মেধা মননে তো হয় না। আকিজের পোলা বলে ওই টাকা নাকি ইরিগেশনে ব্যবহার করলে চালের দাম কমে যেত। কিসব স্টুপিড কথাবার্তা বাংলাদেশের মানুষকে বলে, ভাবে যে বাংলাদেশের মানুষ একদম কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এই যে জনগণকে আন্ডার এস্টিমেট করে করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলা ধরা খায়। জনগণকে তো আন্ডার এস্টিমেট করার কিছু নাই। আপনি আমি এখানে একেবারে ইয়েতে স্ট্রিমে বসে কথা বলতেছি দেখে আমরা খুব সুপেরিয়র হয়ে গেছি, এটা ভাবার কোনো কারণ নেই। এরকম কথা আমাদের শত শত চায়ের স্টলের দোকানে, আমাদের শত শত রিক্সাওয়ালারা এই জানে। আমাদের রিক্সাওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালারা আপনার আমার থেকে বেশি রাজনৈতিক সচেতন। দেখেন আমার গার্মেন্টস এর মেয়েটা আপনার আমার থেকে বেশি জানে, বলতেছে তারা এগুলো অলরেডি। আপনি দুইজন ব্যক্তির কথা বলছেন আপা। আমি কিন্তু মানে এই যে খাম্বা তারেকের, যে লোক খাম্বা তার, সে পিলার, মানে ধরেন একটা মেট্রো রেলের পিলার দেখলে তো সে জেলাস হবে, সে বলবে না খাম্বা ঠিক আছে। তার যদি খাম্বা, বিদ্যুতের খাম্বা, খাম্বা অনেকে যারা জানেন না খাম্বা বাবা কি, 10% কি একটু জানেন, এত তথ্য দেওয়া যাবে না। তো তারেকের তো নজর হচ্ছে খাম্বার দিকে, সে তো পেট্রোলের পিলার দেখলেই তার গা জ্বলে, তো সে বলবে যেগুলোর দরকার কি, এক্সপ্রেসওয়ে দেখলে, এই ফ্লাইওভারের পিলার দেখলে তার খারাপ লাগবে। আর কাছে আকিজের কথা বলছেন, এই আকিজ গ্রুপই তো এই আমির হামজা নামক যে বক্তা, তাকে একটা জুমার ইমামতির জন্য প্রায় 1 লাখ টাকার উপরে দিত, মাসে 4 লাখ টাকা থেকে শুধু ইমামতির বেতন দিত তাকে, পাজেরো কি কি সব 4 কোটি 5 কোটি টাকা দামের গাড়ি দিত। এবং আওয়ামী লীগ এদেরকে ব্যবসা করতে দিয়েছে, কোনো ধরনের ক্ষতি করেছে বলে আমি জানি না। এই আকিজ গ্রুপেই তো আকিজ বিড়ি, মানে নেশাজাত দ্রব্য বিক্রি করে তারা মানুষের ক্ষতি করে, তারা এখন শিল্পপতি হয়েছে। এবং তারা কত বড় ইসলামিস্ট, মানে আমির হামজাদের পালা, বুঝতে পারছেন? জামাতের অর্থায়ন কিন্তু এদিক দিয়ে হয়েছে। আমরা সবাই পড়ে আছি ওই যে ধরেন চট্টগ্রামের সেই ইয়া গ্রুপ, এসালম গ্রুপ, হ্যাঁ এসালম গ্রুপ, বা রাঘব বোয়াল বদমাশদের আমরা দেখি নাই। আওয়ামী লীগের অবশ্য দোষ আছে, এই ড্যামেজ গুলো কন্ট্রোল করতে পারে না। যে অর্থাৎ এই আকিজ গ্রুপ, ওরা জামাত শিবিরকে পাল্টেছে একের পর এক, তাদের প্রতিষ্ঠান থেকে অর্থ দিয়ে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, তাদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে দিয়েছে। মানে স্বাধীনভাবে বলতে কি, তাদের আয় ব্যয়ের হিসাবে মিলিয়ে হতো। আমি যখন দেশে ছিলাম, আসার একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিল আকিজ, দেশে ছিলাম বা কোভিড এর সময়, আমি এখানে এরকম মনে হয়, আকিজ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যে ভিন্ন ধর্মাবলম্বী কেউ এখানে অ্যাপ্লাই করার দরকার নাই। ঠিক আছে, নারীদের অ্যাপ্লাই করার দরকার নাই। এই তো হচ্ছে মনস্তত্ত্ব, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া তার নিয়োগ বিজ্ঞপ্তির। তো এইটা, এই ধরনের লোকজনেরা শিল্পপতি হোক আর ওয়াজি হোক, কিছু যায় আসে, এটা তো সমাজের জন্য ক্ষতিকারক একটা জিনিস। এইটা কিছু বলার নাই। এই যে দেশে মেগা প্রকল্প বন্ধ, একজন লিখছেন, মেগা প্রকল্প ভাইয়া বন্ধ হবে না, এটা সাময়িকভাবে হয়তো স্থগিত আছে, কারণ মেগা প্রকল্পের সাথে অনেক কিছু জড়িত, অনেক দেশের ইনভেস্টমেন্ট জড়িত। তো সেই দেশগুলো তাদের এই প্রকল্প চালানোর ব্যবস্থাই করবে। সবাই, বিশ্বের সব দেশ যারা আমাদের দেশে বিনিয়োগ আছে তারা, এবং দেশের ভিতরে যারা আছে তারা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু নির্বাচনের যেই ফ্রেমওয়ার্ক সাজানো হয়েছে সেটা নিয়ে সবাই হয়তো, অনেকে হয়তো অবগত না, সেভাবে বিশ্লেষণ করে নাই দেখে নির্বাচনের আউটকামটা সম্পর্কে মানুষ বুঝতে পারছে না। তো মেগা প্রকল্প আপাতত বন্ধ, এটা চলবে পরবর্তীতে, কারণ অনেক দেশের ইনভেস্টমেন্ট আছে, তারা তো রাতারাতি তাদের ইনভেস্টমেন্ট উঠায় নিতে পারবে না। অনেক ধন্যবাদ আপা। আমরা একদম শেষের দিকে, আমাদেরকে আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যদি কোনো আশার বাণী শোনান, অর্থাৎ
এই যে এখন বলছে আওয়ামী লীগের ফিরে আসে, আপনি বলতে পারেন যে দেশে কি আর কোনো রাজনৈতিক দল নাই, দেশে কি আর কোনো, আসলে নাই, মুক্তিযুদ্ধকে রক্ষা করার, দেশ রক্ষা করার জন্য এটা, আমি তো আপনি জানেন আমি সমালোচক আওয়ামী লীগের, কিন্তু এখন যে অবস্থা তাতে আর কাউকে তো দেখি না, মানে কই বিএনপির ব্যাপারে একটা বিয়ে ছিল যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, অন্ততপক্ষে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এবং বাংলাদেশের অস্তিত্ব কেন্দ্রিক তারা দাঁড়াবে, মানে তারা চুরি করে, বাটপারি করে, চাঁদাবাজি করে, সবই করে, বুঝলাম, কিন্তু কিছুটা তো লাজ লজ্জা থাকে, কিন্তু তাদের নীরব উপস্থিতি একদমই নিষ্ক্রিয় বলা যায়। দুই একজন যারা ভোকাল তাদেরকে আবার দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আপনি জানেন ফজলুর রহমানের সাথে কি হয়েছে, বহিষ্কার করতে করতে করেনি আর কি, যেহেতু বর্ষিয়ান নেতা তাদের তো দেখাতে হবে মুক্তিযুদ্ধ আছে। ওদিকে রুমিন ফারহানা, তার সাথেও মানে দুই একজন যাও, রুমিন ফারহানার অনেক নারী কেন্দ্রিক বক্তব্য আছে যেগুলো সমর্থনযোগ্য, মানে তার সেই অধিকারের জায়গাগুলো বা অসাম্প্রদায়িক কথাবার্তা আছে, ওইভাবে মোল্লা নন। তো কি দেখেন, মানে আওয়ামী লীগ কত দ্রুত আমাদের এই দেশের হাল ধরবে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা মানে অনেক ফ্যাক্টর জড়িত, তো প্রতিদিন কিন্তু নানা ফ্যাক্টর চেঞ্জ হয়, বুঝছেন, ভেরিয়েবল ফ্যাক্টর, এখানে স্ট্যাটিক কোনো ফ্যাক্টর নাই, যেহেতু কারণ আমি আপনি অনেক আলোচনায় বলি আমরা যে আন্তর্জাতিক শক্তি যেখানে জড়ায় যায়, আওয়ামী লীগের এককভাবে কিন্তু সে তখন সিদ্ধান্ত গ্রহণ করা বা ফিরে মানে রাজনীতিতে তো তারা আছে, তারা তো রাজনীতিতে আছে, তারা তাদেরকে নিয়ে সবসময় আলোচনা হচ্ছে। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি যে তাদের যেসব নেতা কর্মী নেতারা বিদেশে আছেন পরিস্থিতির কারণে তারা কবে ফিরে আসতে পারেন। এখন এইখানে দেখেন পলিটিক্যালি মোটিভেটেড এত ধরনের কেস হয়েছে এবং মিসক্যারেজ অফ ল, আমরা যেটা বলি মিসক্যারেজ অফ জাস্টিস যেভাবে হচ্ছে দেশে, সেই মুহূর্তে এই নেতাদের ফিরে আসা এবং এসে এই জেলখানায় দেখেন 50 জনের উপর মেরে ফেলছে, এইসব হত্যার শিকার হওয়ার তো এই সময়টা সঠিক না। তো তারা যদি পলিটিক্যালি মোটিভেটেড কেস গুলা উঠানোর ব্যবস্থা করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়ে, চাপ দিয়ে, কারণ এগুলো উঠানোর ব্যবস্থা না করতে পারলে তাদের দেশে ঢোকাটা অনিরাপদ হয়ে যাবে, আমি যেটা মনে করি আর কি। এবং তারা যেটা করছেন, তারা তো এখন লিয়াজও করছেন, তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করায়, সাক্ষাৎকার দেওয়া, এবং আমি দেখেছি যে বিভিন্ন দেশের পার্লামেন্টের এমপি টেম্পিরা আমাদের সংখ্যালঘু নির্যাতন এবং অন্যান্য যেসব ললেসনেস হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগ ধীরে হলেও তাদের কাজকর্ম করছে এবং এখন এটাকে এক্সপার্টাইজ করতে হবে হচ্ছে জনগণকে বলতে হবে যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা যতই ভিকটিম, তোমাদের 1500 কোটি নেতা কর্মী মারা গিয়েছে, 5 লক্ষ লোক জেলে, তোমরা নামতে পারছো না, 4 লক্ষ ছেলে মেয়ে শিক্ষা অধিকারের বাইরে, তোমরা নামতে পারছো না, কিন্তু আমরা সাধারণ জনগণ তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমরা আসো আমাদের দেশে, আমরা একসাথে দেশের জন্য লড়ি। এটা যখন জনগণ বলতে পারবে তখন কিন্তু আওয়ামী লীগ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে জঙ্গিমুক্ত করতে পারবে। জনগণকে প্রত্যেকটা সেক্টরে বিরক্ত এবং ক্ষতিগ্রস্ত করার জন্য যা কিছু করতে হয় সবকিছু ইউনূস সরকার করেছে। তো জনগণ কবে নামবে, এর চেয়ে আর কি হইলে পারে? মানে আপনি বাংলাদেশের দিকে তাকান, মানুষের অবস্থা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি কথা বলার, গণমানুষের সাথে কথা বলার চেষ্টা করি, এবং আগেও এই কাজটা করেছি। আগে আওয়ামী লীগের আমলে এক প্রকার ক্ষোভ ছিল, মানুষের মধ্যে ক্ষোভ ছিল, কষ্ট ছিল, কিন্তু এখন সেটা মহামারীতে পরিণত হয়েছে। কেউ মানে যত ধনী হোক বা যত গরিব, কারোর দেশের কথা জিজ্ঞেস করলে প্রথমে একটা দীর্ঘশ্বাস। তো এই পরিস্থিতিতেও যদি, আর এখানে তো আওয়ামী লীগের একটা দায় থাকে না যে জনগণ কাকে ডাকবে, তার তো নেতৃত্ব দেখতে চাই। তো দেশে থাকতে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের অনেকের ব্যাপারে অভিযোগ আছে তারা মানুষের কাছে ছিল না, মানুষকে মানে দাম্ভিকতা, অহংকার। এই যে এখানে একজন কমেন্ট করেছেন, হাসান মাহমুদ আর এই আব্দুল মোমেন বিহীন আওয়ামী লীগ চাই। কেন, তাদের সাথে সমস্যা কি? তাদের অসংখ্য বক্তব্য আছে, এগুলো আর এখানে কোট করছি না, যেগুলো আওয়ামী লীগের ভাবমূর্তি শুধু ক্ষুণ্ণ করেনি, তাদের কার্যক্রম অনেক বিপদগ্রস্ত করেছে। এর বাইরে তো আওয়ামী লীগের শত শত হাজারো চমৎকার নেতা রয়েছেন, তাদেরকে খুব একটা, হ্যাঁ, কিছু কিছু ব্যক্তিকে দেখি যারা শিল্পপতি, আওয়ামী লীগের টিকিট কিনেছিলেন, তাদের বক্তব্য অনুযায়ী বউ বাচ্চা নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, ছবি দিচ্ছেন, সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গালাগালি করছেন যে তোর সাহস কত বড়, এই দুঃসময় গিয়ে তুই আরামে আসোস। এরকম ব্যক্তিরা আছে, তাদেরকে যদি বিচ্ছিন্নও ধরি তাহলে তো যারা দায়িত্বশীল তারা আর কবে, আর কত ধ্বংস হইলে পর্দার আড়ালে থাকবেন? সামনে আসছেন না কেন? আমরা তো হাতে কোনো কয়েকজনকে দেখি। নফেল সাহেব চমৎকার বলছেন, নিজে মজুম। আসাদ, এই প্রশ্ন সত্যিকার অর্থে আমি আপনাকে করে কোনো লাভ নেই। আমরা তো বললাম আমরা দলীয় হাইকমান্ডের সাথে কেউ জড়িত না, আমরা তাদের স্ট্র্যাটেজিক প্ল্যান জানি না, এবং সবচেয়ে বড় কথা আমাদের নেত্রী আছেন আরেকটা অন্য দেশে, উনি কি পরিস্থিতিতে আছেন, ওনার উপরে কি ধরনের এমবার্গো আছে আমরা কিছু জানি না।
তো এবং আমাদের দেশের অনেক মন্ত্রীও এমপিও ওই দেশে আছে। তো আমরা এমন ধরনের কোনো কথা বলবো না যে তাদের ওখানকার থাকাটাও বিঘ্ন হয় আর কি, আমাদের নেত্রীর কোনো ক্ষতি হয়, আমরা এ ধরনের কোনো কথা বা আলোচনা করব না। ওনারা জানেন কোন সময়ে এই কাজ করতে হবে এবং কখন ফিরে আসতে হবে। আপনি আমি তাড়া দিলে হবে না, সবকিছুর একটা প্রক্রিয়া আছে। তারা সেখানে অন্য দেশে আছেন, তাদের পরিস্থিতিটা আমরা না জেনে মন্তব্য করাটা সঠিক হবে না। আমরা সাদা চোখে অনেক কিছু দেখি, কিন্তু সব সময় সব জায়গায় একটা গ্রে এরিয়া থাকে, সেই এরিয়াটা না বুঝলে, ভূ রাজনীতি না বুঝলে আমাদের মন্তব্য করাটা সঠিক হবে না, মানুষ বিভ্রান্ত হবে। যেহেতু আপনার শো অনেকে দেখে, ওই আলাপ আমি আর আপনি আলাদাভাবে করবো। ওকে, অনেক ধন্যবাদ। এটা আমরা স্ক্রিনে করবো না। কিন্তু হ্যাঁ, আমরা অপারগ আর কি। গ্রে এরিয়ার কথা বলছেন, তাদের সুবিধা অসুবিধার কথা বলছেন। হ্যাঁ, যদি বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি স্টেবল থাকতো তাহলে বলতাম যে ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে ফেরেন। পরিস্থিতি তো আসলে খারাপ। পরিস্থিতি স্টেবল না আসাদ। সবচেয়ে বড় কথা, যদি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার থাকতো, সংসদ কার্যকর থাকতো, অনেক কিছুই করা যেত। এর কিন্তু কোনোটাই এখন নাই। তো আমরা এখানে কিভাবে বলবো? এবং সবচেয়ে বড় কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। সে জায়গায় তো আপনার আমার মতন সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই। ওনাদেরকে আমরা কিভাবে আবার বলবো যে আসেন, এসে বিপদের মুখে পড়ে যান? এটা তাদের সিদ্ধান্ত, তারা বুঝবেন যে কখন তারা ভাববেন যে এখন আসা যাবে। তারা এখন আইন প্রক্রিয়াটা যদি সুন্দরভাবে থাকতো, মানে আদালতটা যদি সঠিকভাবে পরিচালিত হতো, মানুষ তো রাজনৈতিক মামলা আগেও মোকাবেলা করতে পারতেন তারা। এখন তো সেগুলো কোনো কিছুই নাই। একজন আইন উপদেষ্টা, তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা প্রকাশ্যে বলছেন কিভাবে জামিন পেয়েছে দেখতে হবে। জামিন পাওয়া তো মানুষের অধিকার। এবং এই যে আপনি একটা ঘটনা প্রথমে বললেন সাদ্দামের কথা, তাকে শোন অ্যারেস্ট করে আবার জেলগেট থেকে নিয়ে গেছে। একজন শাহরিয়ার কবির যে এতদিন ধরে অসুস্থ, তার বিরুদ্ধে আপনি হত্যা মামলা দিয়ে রাখছেন, সে নাকি ইয়েতে যায়, রংপুরে যায় হত্যা করছে। আপনি হাসানুল লকিনুর নামে হত্যা মামলা দিয়ে রাখছেন, ফারজানা রূপা, শাকিল, শ্যামল বাবু, সবার নামে আপনি হত্যা মামলা দিয়ে রাখছেন। তো এই লোকগুলাকে আমরা কিভাবে বলবো যে আসেন আপনারা এই মিথ্যা মামলা মোকাবেলা করেন? যেখানে ইয়েতে রাষ্ট্রপক্ষের উকিল যায় বলতেছে আমি খুব ব্যথিত বলে সে হাসতেছে। তার ক্লায়েন্টের ভার্ডিক্ট হয়েছে, সে বলতেছে আমি তো দুঃখিত, আমার মুখটাই হাসি হাসি। তো আপনি এখানে কি আশা করেন, কি বলেন আসান? আপনি যে এই যে মানে সারফেস লেভেলের ভাষা কথা বলবো, কেন বলবো? আমরা কি কারণে বলবো? হ্যাঁ, ঠিক আছে, আমরা সারফেস লেভেলে থেকে অপেক্ষাই করি, আর কি করব। তবে যে উদাহরণগুলো দিয়েছেন ওই ব্যক্তিদের ভবিষ্যৎ বোধহয় আমি দেখতে পাই। 17 মাস একে একে ধ্বংসের যে অবস্থা আর কি, 17 মাসে ক্রিকেটের সর্বশেষ সর্বনাশ আর কি। আপনি আমাদেরকে একটু বলবেন যে ব্যাপারটা কি আসলে? আমরা দেখলাম আসিফ নজরুল উঠে পড়ে লাগলো ক্রিকেটের বিরুদ্ধে, সো কল্ড ব্যারিস্টার ফুয়াদ, সেও দেখলাম যে একটা ব্যাট একটা বল, এই ধরনের অঙ্গভঙ্গি, বিকৃত অঙ্গভঙ্গি, মানে ক্রিকেট যেন তাদের সতীন, মানে দুশ্মন, এই টাইপের একটা ব্যাপার। আসলে কি তারা প্রমাণ করতে চাইছে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে আছে সেখানে অন্য ধরনের কোনো খেলাধুলার দরকার আছে? মানে উনি একাই তো অলরাউন্ডার, এরকম কিছু? আচ্ছা, এটা সত্যিকার অর্থে এখানে কোনো প্রশ্ন এবং উত্তর হয় না। আমরা দুজনেই এটা জানি যে আসিফ নজরুল তার ব্যক্তিগত যে ক্ষোভ, দেশ, এগুলা আছে, এগুলা চরিতার্থ করার জন্য এই কাজ করেছে। এবং ইউনুস, আসিফ নজরুল এই গং কি এজেন্ডা নিয়ে আসছে তো এটা আমরা জানি। তাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা। তো সে তার এজেন্ডা ঠিকঠাক মতো বাস্তবায়ন করছে, ঠিক আছে? আর এটা তার এজেন্ডা ছিল। এটা আমি বলি যে ক্রিকেট বলি, তারপর পয়লা বৈশাখ বলি, এগুলা তো আমাদের এক ধরনের কমন গ্রাউন্ড। এখানে কিন্তু আপনি চিন্তা করবেন না যে লোচন আপা আওয়ামী লীগ করে, আমি চিন্তা করবো আসাদ বিএনপি করে। আমরা কিন্তু ওই একটা গ্রাউন্ডে সবাই এক। বাংলাদেশের খেলা, আমরা সবাই বাংলাদেশের খেলা দেখবো। বাংলাদেশের পয়লা বৈশাখ, আমরা সবাই পয়লা বৈশাখ উদযাপন করবো। তো এই যে জাতীয় যে জিনিসগুলো আছে, কমন গ্রাউন্ড, কমন জিনিসগুলো ধ্বংস করে দেওয়াটাই হচ্ছে গিয়ে তাদের লক্ষ্য। মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে না। মানুষ ঐক্যবদ্ধ হতে না পারলে তাদের এই যে দুঃশাসন, এটা তারা প্রলম্বিত করতে পারবে। আমি ঐক্যবদ্ধ হয়ে গেলে তো বলবো যে আসিফ শয়তান কি বলতেছে, সে তো বলছে যে 26 লক্ষ ভারতীয় কাজ করে, সে তো একজনকে কোনো বাইর করতে পারলো না। তখন নজরুলের কি হবে?
আর এই যে খেলার কথা বললেন, নজরুলের খেলা কিন্তু একটাই, এটা আমি এই বয়সে আর এখানে বলতে চাই না, ও ওই খেলা ঠিক মতো খেলতে পারলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বোধহয় যোগসূত্র পেয়ে গেছি যে হাইকোর্ট বলছে একাধিক বিয়ের জন্য প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর কোনো অনুমতি লাগবে না, মানে সিনিয়র সুমহান মর্যাদাদের কোনো অনুমতি লাগবে না। বিষয়টা আমরা একটু একটু একে একে রিকল করি। আমাদের 21-এর বইমেলা বন্ধ হয়ে গেল, তারপরে মানে যতক্ষণ চলেছে শতাব্দী ভবর উপরে কি হয়েছে আমরা দেখেছি। আবার আমরা পয়লা বৈশাখে দেখলাম যে এটা এক প্রকার বন্ধ এবং চালু করা হলো বিশেষ সুবিধার জন্য নেওয়ার জন্য, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারা এবং নাসিরউদ্দিন হোজ্জা সব মিলেমিশে কি একটা অদ্ভুত কিংভূত কিমাকার একটা অবস্থা দেখলাম আমরা। এরপরে আমরা কি দেখলাম, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সে কুচকাওয়াজ, মানে এগুলো পারলে একেবারে বন্ধ, নিষিদ্ধ করে দেয়। ক্রিকেট সহ অন্যান্য সবকিছুই তো ধ্বংস। সামনে একটা সো কল্ড ইলেকশন আসছে, সেই বিষয়ে কিছু বলবেন? মানে এই ক্রিকেট ধ্বংসের সাথে ইলেকশনের কি কোনো সম্পর্ক আছে? ইলেকশনটা খুবই মজার, ইলেকশনটা মজার এবং এটা নজিরবিহীন, ঠিক আছে। ইলেকশনটা মজার এই কারণে যে তারা বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে। আমি আজকে সকালে আপনার যখন চিন্তা করলাম যে আসাদ তো এখন আমাকে লিঙ্ক পাঠায় না, আমি কখন ঢুকবো, 9:42 বাজে, মোবাইলটা হাতে নিলাম যে আপনি কোথায় লিঙ্ক পাঠিয়েছেন, দেখি রিজওয়াটা উঠান বৈঠক করছে, আমাদের পলিথিন উপদেষ্টা উঠান বৈঠক করছে। কেন জানেন তো? হাবটের জন্য। হাবটের যুদ্ধ। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে যে একটা বিষয় আছে, সরকারে থাকা লোক যে নির্বাচনের জন্য প্রচারণা চালাতে পারে না, ওরা সকল ধরনের নর্মস, রুলস, রেগুলেশন সব ভেঙে দিয়েছে। আপনি আগামীতে যখন কোনো কিছু বলতে যাবে তখন বলবেন যে কেন রিজওয়ানারও তো করছে, এখন আমরা করতে পারবো না কেন? কারণ মানুষ তো নিকট অতীতের কথা আসাদ মনে রাখে। আপনি আমি যে অনুষ্ঠান আজকে করতেছি এটা মানুষের মনে থাকবে, গত বছর যে অনুষ্ঠান করছি সেটা কিন্তু মানুষের মনে থাকবে না, মনে থাকে না। তো সবাই তখন উদাহরণ দিবে যে রেজওয়ানা যদি তখন করতে পারে আমরা কেন এখন করতে পারবো না। সে সরকারের থেকে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, তাদের প্রত্যেকে চালাচ্ছে, এবং তারা এনজিও, কর্পোরেট বডি, স্কুলগুলা সবগুলাতে তারা নির্দেশনা দিচ্ছে যে তারা হাবুটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এখন নির্বাচন কি হচ্ছে এটা কিন্তু জিএম কাদের অলরেডি বলে ফেলছে। জাতীয় পার্টি জিএম কাদের অলরেডি বলেছে যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাকে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন, এবং উনি বলছেন সরকার যেভাবে প্রভাব বিস্তার করছে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার, নিরপেক্ষ হওয়ার কোন ধরনের সম্ভাবনা উনি দেখেন না। এখন অন্যান্যদের চোখে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, কারণ বাংলাদেশে যে আরবান এলিট আছে তাদের কাছে জামাত হচ্ছে কি মজলুম, তারা নির্বাচনে অংশগ্রহণ করলেই ওদের কাছে সবকিছু ইনক্লুসিভ। দেখবেন যে আপনার আমার প্রিয় শিক্ষক নেটওয়ার্ক বিবৃতি দিয়ে দিছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারণ ওই যে জামাত অংশগ্রহণ করতে পারছে, জামাত তো তাদের প্রিয়। এবং আমরা দেখলাম যে বহিঃশক্তি, বিদেশি শক্তিও বলছে যে জামাতকে তারা কিভাবে পেট্রোনাইজ করতে চায়, জামাতকে কিভাবে তারা এগিয়ে নিতে চায়। হ্যাঁ, আমেরিকান কনসুলেটে মানে এই ফাঁস হওয়া কল রেকর্ড, এটা তো বেশ ভয়াবহ একটা বিষয়। না, এখানে কিন্তু আসলে কিছু নেই, তারা কিন্তু একটা পর্যালোচনা করছিল যে কত মাসে কি হয়েছে, তাদের কি কি আশা ছিল, ইউনুস কোন কোন জায়গায় তাদের আশাটা পূর্ণ করতে পেরেছে এবং কোন কোন জায়গায় তাদের আরো কাজ করতে হবে। তারা তাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আলাপ করছিল। এখানে ভয়াবহ বলার কিছু নাই, কারণ তারা দেশে দেশে কিন্তু এই প্ল্যান নিয়েই কাজ করে, এটা তো নতুন কিছু না। তারা কালার রেভলিউশন ঘটিয়েছে, এটার পরবর্তীতে যে আউটকাম সেটা তাদের যদি মানে ওই অনুযায়ী না হয়, আশা অনুযায়ী না হয়, তারা তো সেই জায়গায় কাজ করবেই, ঠিক না? এখানে ভয়াবহ কি আছে, প্রত্যেক দেশেই হচ্ছে। তারা সিরিয়াতে তাদের পাপেট সরকার বসাইছে, পাপেট সরকার বসানোর পর দিন তারা 1500 সংখ্যালঘুকে জবাই করে হত্যা করছে। কোথাও কোনো আওয়াজ দেখছেন আপনি? দেখবেন না, এটা তাদের নিয়ম, কারণ তারা সবাইকে কিনে রাখছে। তারাই তো। আপনি হিউম্যান রাইটস এ যাবেন, ইউএন এর কাছে যায় ইয়ে করবেন, কি বলবেন যে আপনি অভিযোগ দিবেন, দেখো আমার দেশে এরকম হচ্ছে, এখন ঘটাচ্ছে ওরে, আপনার কাছে যে অভিযোগ দিয়ে লাভ কি হবে? আমি নিজেও এর ভুক্তভোগী। আমি সম্প্রতি বেশ কিছু মানে গত 17 মাসেই বলতে পারি যে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন, এই বিষয়গুলো আমি তাদেরকে জানিয়েছিলাম এবং কোনো সাড়া নাই। একদম তারা তো এটাকে যতগুলো পলিটিক্যালি মোটিভেটেড, বুঝছেন না? এটা যে সত্যিকার অর্থে একেবারে সংখ্যালঘুদেরকে টার্গেট করে পাকিস্তানের মতন একদম নিশ্চিহ্ন করার জন্য একটা প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে, এটা তো তারা স্বীকার করবে না, কারণ এটা তো তাদের লাভ।
দেশে দুর্বল সরকার থাকবে, তারা গ্যাস থেকে শুরু করে সবকিছু বিক্রি করবে, তাই না? একটা বিরাট বাজার, 17 কোটি 18 কোটি মানুষের বাজার, সংখ্যাটা তো আপনাকে দেখতে হবে, জনসংখ্যাটা তো দেখতে হবে, বাজারটা তো তাদের দরকার। আচ্ছা, মানুষের ব্যাপারে ওদের কি কোনো ভাবনা নেই? এলপিজি সম্ভবত এই গ্যাসটা, সিলিন্ডার যেটা, তো 1200 টাকার সিলিন্ডার এখন মানুষ 2800, 29, 3000, 3500 টাকা কেউ কেউ কিনছেন। এই যে মানুষকে বিক্ষুব্ধ করে তোলা, বা ক্রিকেট, আমাদের ক্রিকেটটা বলতে গেলে এক প্রকার প্রধান বিনোদনের মাধ্যম। মানুষ বছরে বছরে একটা আমেজ পায়, আমাদের তার সুখ শান্তি তেমন কিছু নাই। তো এই ক্রিকেটটাকে ধ্বংস করে দিল একদম দায়িত্ব নিয়ে। শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু বুঝতে পারছে যে এখানে আসিফ নজরুল এবং আসিফ গ্যাং, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আসিফ আকবর, আসিফ নজরুল, হ্যাঁ, তো তাদের একদম মানে সুস্পষ্ট ঘাউরামের কারণে মানে বুদ্ধি তো এদের আছে বলে আমার সন্দেহ আছে, কোন প্রকার কুবুদ্ধি ছাড়া। এত শুদ্ধ কথা বলার আসার দরকার কি? মাদার টোস্ট, এটা এগুলো মাদার টোস্ট। তো তো এরা এইভাবে যে দায়িত্ব নিয়ে দেখেন ভারতকে খোঁচাইলো, ভারতের সাথে অবশ্যই জগমোহন ডালমিয়া, তাদের অবদান আমাদের টেস্ট ক্রিকেটকে স্বীকৃতি, মানে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভারতের যে অবদান ছিল, ভারতের ক্রিকেটের সবকিছু, আচ্ছা ঠিক আছে, অকৃতজ্ঞ বুঝলাম, নিজের পায়ে নিজে কুড়াল এরকম কেউ মারে? মানে আইসিসি কে কি মনে করে মামুর বাড়ির আবদার, ডিপ স্টেট যে বললাম আর একটা দিয়ে দিলাম? না, ওরা আসলে হয় না মানুষের, আপনি যেটা বললেন যে ঘাউড়ামি, ঘাটতেড়ামি দেখাইলো যে দেখ তোদেরকে আমরা কি করতে পারি, তোদের দেশকে আমরা কি করতে পারি। ওরা তো আমাদের দেশকে নিজেদের দেশ মনে করে না, ওরা সেটা দেখাইলো যে তোদের দেশকে আমরা চাইলে কি করতে পারি, তোদের যে কোনো কিছু আমরা ধ্বংস করে দিতে পারি চাইলেই, তোরা কিছু বলতে পারবি না। বাংলাদেশে কি গত 54 বছরে কোনো ক্রিকেটার তৈরি হয় নাই? তারা একটা কোনো কাজ করতে পারে নাই, তারা বলতে পারে না যে আপনারা যেটা করছেন যে সেটা সঠিক না? কিভাবে তারা এগুলাকে মেনে নিচ্ছে? তার মানে তাদের ক্রিকেটের সাথে সেই সম্বন্ধটাই কখনো গড়ে উঠে নাই, তারা ওটাকে পেশা হিসেবেই শুধু নিয়েছে, এটার সাথে তাদের কোনো বেলঙ্গিংনেস ছিল না। আপনি চিন্তা করেন তো, আপনার ওটা শুধু পেশা না, ওটা নেশা, এবং ওটাকে দিয়ে আপনি দেশকে রিপ্রেজেন্ট করছেন, ওই চিন্তাটা করে কিন্তু আপনি আমার সাথে আলোচনায় বসতে পেরেছেন। আর তারা নিজেরা খেলে, তারা খেলার জায়গা থেকে কিছু বলতে পারে নাই, তাদের আসে না মুখে, তাদের মুখ নাই, কি করবে? তাদেরকে মেরে ফেলবে বুলবুলেরা?